এখন সেখানে কার্যকর হচ্ছে। সেই সিস্টেমটা যে এবং শুধুমাত্র ফিলিপাইনে না, আরও থাইল্যান্ডে বলেন, অন্য জায়গাগুলোতে বলেন, আমি যতটুকু স্টাডি করেছি, আমার কাছে আমার একদম দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ গভর্নমেন্ট এই মুহূর্তে যদি ইনিশিয়েটিভ নেয় যে বাংলাদেশের স্বাস্থ্য বিমা সবার জন্য প্রযোজ্য করা হবে, কার্যকর করা হবে। কীরকম? এটি একদম যার যেই ইনকাম, মান্থলি ইনকাম, সেই রেশিও অনুযায়ী তাকে বিমা দিতে হবে। যার মাসে ইনকাম 2 লাখ টাকা, সে হয়তো ওই 10% হারে যা আসে সেটা দিবে। যার ইনকাম মাসে 2000 টাকা, তার 10% যা আসে সেটা দিবে। আর একদম যে নিঃস্ব মানুষ যারা, সরকার যে এখন যেভাবে তারা একটা সার্ভে করে যে অবস্থায় আছে, তাদের কোনো টাকা দেওয়া লাগবে না, তাদের সাবসিডি দিবে গভর্নমেন্ট। যখন এই সিস্টেমে করা হবে, প্রশ্ন এটি একটু আগে তৌফিক জর্দা যেটি বলছিলেন অফেয়ারে, যে বড়লোক যারা, তাদের তো স্বাস্থ্যসেবা তারা কিনে নিতে পারে। বাংলাদেশে এটি বাস্তবতা যে স্বাস্থ্য এখন আর সেবা নেই, সেটি একেবারেই বাণিজ্য বা ব্যবসা হয়ে গেছে। সেটি যেমন চিকিৎসা কিনতে গিয়ে বা স্বাস্থ্য সেবার অন্য জায়গাগুলোতেও। তো ওই জায়গাটায় আমি মনে করি অবশ্যই যদি সরকার, আমি একটু খারাপভাবে বললে এইভাবে বলবো যে আমরা বাংলাদেশের মানুষের যে অভ্যস্ততা যেভাবে গড়ে ওঠে, সেটি চাপিয়ে না দিলে কোনো কিছু আমরা সহজে করতে চাই না। যেটির উদাহরণ ট্যাক্সের জায়গায়, ট্যাক্স কালেকশনের এখন হারটা কিন্তু গত কয়েক বছরে অনেক অনেক আপগ্রেড হয়েছে, অনেক ভালো একটা অবস্থানে গেছে। স্বাস্থ্য বিমার জায়গায় যদি সরকার এই মুহূর্ত থেকে ইনিশিয়েটিভ নেয়, অবশ্যই সেটি কার্যকর। এখন হয়তো 2% হবে, 10 বছর পরে সেটি আমার বিশ্বাস যে সেটি একটি ভালো স্মার্ট জায়গায় যাবে, এবং এইভাবে শুরুটা করে দিতে হবে। বড় লোকরা কেন দিবেন না? কিন্তু আপনি যদি স্বাস্থ্য খাতের আমাদের কাঠামোর দিকে তাকান, তাহলে আমাদের একটা বড় জায়গা কিন্তু দখল করে আছে সরকারি স্বাস্থ্যসেবা, এবং আমাদের মানুষজনের জন্য এটা একটা ভরসার জায়গা। সেটা কোয়ালিটি হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু ভলিউম চিন্তা করলে ইটস হিউজ। আমাদের হাসপাতালগুলো যেভাবে সার্ভিস দিচ্ছে, সরকারি হাসপাতালগুলো, এবং আমরা কিন্তু এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমাদের সরকার কিন্তু হয়তো বাজেট যে পরিমাণ দরকার তা না, কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখন যদি বিমার কথাটা আসি, তাহলে কি সেটা অতিমাত্রায় প্রাইভেট সেক্টর কেন্দ্রিক হয়ে যায় কিনা, সেটাও তো একটা প্রশ্ন আছে। না, আমি এই জায়গাটা এইভাবে বলবো, আপনি যেটা বললেন যে গভর্নমেন্ট ফেসিলিটিজের এখন যে অবস্থা, আমার প্রতি বছরে বাংলাদেশে 17 কোটি ভিজিটর, অর্থাৎ 17 কোটি রোগী, একজন ধরেন মানুষ আমরা 17 কোটি না, কিন্তু ভিজিটর 17 কোটি ভিজিটর প্রতিদিন আমাদের যে 3টা টায়ার আছে, এই 3টা টায়ারে তারা ভিজিট করে, রোগী যায়, একজন হয়তো একাধিকবার যায়, কয়েকবার যায়, ইত্যাদি ইত্যাদি। এইভাবে কমিউনিটি ক্লিনিকে হিসেবেই যায় 17 কোটির মতো প্রায়। এখন এই যে কমিউনিটি ক্লিনিকের যে সার্ভিসটা, এটি আমরা অবশ্যই ইউনিভার্সাল হেলথ কাভারে যাওয়া ধরতে পারি। সেখানে আপনার 28টা থেকে 30টা ওষুধ ফ্রি দেওয়া হয় বলা হচ্ছে, সেখানে আপনার কোনো ফি লাগে না। এই যে দরিদ্র বা যে মানুষগুলো এই সেবাটা নিচ্ছে, সেটির আমি মনে করি বিমা করলে তাদের উপকারিতা বেশি হবে। কারণ কি, কমিউনিটি ক্লিনিকে কিন্তু সব সেবা পাওয়া যায় না, কয়েকটি সেবা পাওয়া যায়। কিন্তু স্বাস্থ্য বিমা এখন যে পাইলট আকারে যে স্কিমটা চালু হয়েছে, আমি ঘুরে আবার সেই গভর্নমেন্টের যে উদ্যোগের ছোট্ট উদ্যোগটার জায়গায় যে সেখানে কিন্তু আছে 50টি রোগের চিকিৎসা ফ্রি পাওয়া যাবে বিনামূল্যে। আমি বিনামূল্যের কথা আমি বলতে চাই না, এবং আমি চাইও না যে বিনামূল্যে একদম ফ্রি সব কিছু দেবেন, সেটি হবে না। কিন্তু তার পার্টিসিপেন্টটা রেশিও অনুযায়ী থাকবে। সে হয়তো একটি সার্ভিস কার্ড 10 টাকা দিয়ে নেবে, ওই যে বিমার আওতায় যেটি, সেটিই তো তার পার্টিসিপেশনের একটা জায়গা চলে যাচ্ছে, ইনভেস্টের একটা জায়গায় চলে যাচ্ছে। তো এই যে রোগগুলো, কোনো দেশে আছে আপনার ক্যান্সারের মতো রোগ, এই যে কিডনির মতো রোগও বিমার আওতায় চলে আসে। বাংলাদেশ যেহেতু মধ্যমায়ের দেশে পরিণত হতে যাচ্ছে, নিম্ন মধ্যমায়ের জায়গাটা এখন আছে, তাহলে তো বাংলাদেশের আর্থিক সক্ষমতা সেই জায়গায় আছে যে জনগণের শিক্ষা এবং স্বাস্থ্য শতভাগই নিতে পারে রাষ্ট্র। আমি তো মনে করি না, রাষ্ট্র নিতে পারে না। এইখানে আমি মত করি ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট যদি চিন্তা করি, কেন কিন্তু রাষ্ট্র যেটাই করে, রাষ্ট্র কিন্তু আলটিমেটলি আমি একটু বলছি রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু রাষ্ট্রকে এটা কোঅর্ডিনেশনের জায়গাটা নিতে হবে। এবং ওই যে যারা ফিনান্স করবে, বাংলাদেশে এখন মূল উদ্যোক্তা আমরা একটু প্রাইভেট সেক্টরে, এই জায়গাটা একটু ওনার কাছে শুনে আসি যে রাষ্ট্র তো নিচ্ছে। রাষ্ট্র কিন্তু সর্বোচ্চ অঙ্গীকার, বিশেষ করে বর্তমান সরকারের, বর্তমান প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার স্বাস্থ্য এবং সামাজিক সেবার প্রতি,
এটা অনন্য সাধারণ। আমি যে কথা তৌফিক মারুফ বললেন যে বিমা কিভাবে করা যায় মানুষের আয় ভিত্তিক করে, এটার জন্য কিন্তু বর্তমান সরকার স্ট্র্যাটেজি করেছে। পুরা জনসংখ্যাকে তারা 3 ভাগে ভাগ করেছে এই স্ট্র্যাটেজিতে। সেখানে যারা একবারে হতদরিদ্র তারা গভর্নমেন্ট সাবসিডাইজ পুরোপুরি, কোনো পয়সা তাদের দিতে হবে না। যারা ফর্মাল সেক্টরে আছে, যে বিমা করতে গেলে একটা অসুবিধা হলো প্রত্যেকের ইনকাম সম্পর্কে ট্রান্সপারেন্ট রিপোর্ট থাকতে হয়, আইদার ট্যাক্স রিপোর্ট, টিআইএন বা কোনোভাবে থাকতে হয়। কিন্তু আমাদের ইকোনমির একটা বড় অসুবিধা হলো আমাদের ইনফর্মাল সেক্টরটা অনেক বড়, যে কারোর ইনকাম, কেউ আমাদের নির্দিষ্ট ইনকাম নেই অনেক বড় জনগোষ্ঠীর। তো যারা ফর্মাল সেক্টরে আছি আমরা, যারা রেগুলার বেতন পাই, চাকরি করি, এদের বিমা করা অনেকটা সহজ। সরকার সেই ট্যাক্স দেওয়া সহজ, কারণ ট্যাক্স রিপোর্ট আছে। তো এদের এই আমাদের ফর্মাল সেক্টরটা একটু ছোট। আর ইনফর্মাল সেক্টর যাদের নির্দিষ্ট কোনো পেশা নেই, এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় মুভ করে, এদেরকে ধরা খুব কঠিন। ফলে সরকার যে একটা হলো তো পাবলিক হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, সেটা সরকারের পুরোপুরি দায়িত্ব, ইমিউনাইজেশন থেকে শুরু করে। এটা কিন্তু কোনো বিমাই কেউ কিন্তু কভার হবে না, এটা করতেই হবে সরকার। এটা সরকারের প্রাইমারি দায়িত্ব এবং এটা সরকার খুব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে করছে। এবং আমরা জানি পাবলিক হেলথ ইন্ডিকেটর আমাদের সাংঘাতিক ভালো, এবং এটা যদি আরও একটু ইমপ্রুভ করা যায় আমরা যে কোনো মিডল ইনকাম কান্ট্রির সঙ্গে তুলনা করতে পারি। সরকার 3টা গ্রুপের জন্য এই বিমা বা প্রোটেকশনের ব্যবস্থা করছে। এই যে হতদরিদ্র মানুষের জন্য সরকার সাবসিডাইজড কেয়ার, ফর্মাল সেক্টরের জন্য তাদের কন্ট্রিবিউটরি কেয়ার, যে সরকার দিবে, এমপ্লয়ি দিবে, এমপ্লয়ার দিবে, যেটা নিয়ে আমরা গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে কাজ করলাম, যে এমপ্লয়ার কিছু কন্ট্রিবিউট করবে, এমপ্লয়ি দিবে, এবং তাদের বায়ার প্রয়োজনে কন্ট্রিবিউট করবে। এইভাবে আমাদের তাদের কন্ট্রিবিউটরি স্কিম বা বিমা ব্যবস্থা তৈরি করা হবে। ইনফর্মাল সেক্টরকে কী করা হবে সেটার জন্য আমাদের অনেক ব্যবস্থাপনা আছে, সরকারি কেয়ার, কমিউনিটি বেসড হেলথ কেয়ার, মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স, এইভাবে বিভিন্নভাবে তাদেরকে যাতে বিমার আওতায় বা প্রোটেকশনের আওতায় আনা যায়। এখানে আরেকটা কথা বলে রাখি আমি, শুধু হেলথ সেক্টর না, সরকার কিন্তু একটা বড় টোটাল দেশের জন্য একটা স্ট্র্যাটেজি করেছে, যেটার নাম হলো সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি। এখানে কিন্তু যে আমাদের দেশের বিমার ধারণা, বিমা কালচারটা একটু কম, তো যেটা আছে সেটা হয়রানিমূলক, সেটা আমাদের ইয়েটা আমরা খুব অভ্যস্ত নই প্রিপেমেন্টে। কিন্তু শুধু মোবাইল ফোনের জন্য আমরা প্রিপে করি, আর কোনো কাজের জন্য আমরা প্রিপে করেছি বা করি, এরকম কালচার আমাদের কম। আমরা সরকারি সার্ভিসের প্রতি বেশি নির্ভর করি, কারণ সরকারি হলো আমাদের মেন প্রোভাইডার অফ সার্ভিসেস ইনক্লুডিং হেলথ সার্ভিস। এর জন্যে সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যেটা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যসেবা না, অন্যান্য সামাজিক সেবা, বিশেষ করে এখন আমাদের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে প্রায় 130টার মতো। এসব কিছু সমন্বয় করে কিভাবে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সার্ভিস কভার করা যায়, ইনক্লুডিং হেলথ সার্ভিস, সেটার জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজি হয়েছে। এটা নিয়ে ভবিষ্যতে আশা করা হচ্ছে যে সামাজিক বীমার যে ধারণাটা, কারণ এখানে কিন্তু 2টা বীমা আছে, একটা প্রাইভেট বা বাণিজ্যিক বীমা, যেটার উদ্দেশ্য হলো লাভ করা, যেটার উদ্দেশ্য হলো জোয়ান মানুষকে, যাদের অসুখ কম হবে, বড় লোককে যে পয়সা দিতে পারবে তাদেরকে ইনক্লুড করা। কিন্তু সামাজিক বীমার যে উদ্যোগ সরকার নিয়েছে সেটা কিন্তু সব মানুষের জন্যে, এবং যে যার সাধ্য মতো সেটাতে কন্ট্রিবিউট করবে। এই স্ট্র্যাটেজি গভর্নমেন্ট করেছে 2015 সালে। এটা বাস্তবায়ন হলে আমার ধারণা এই পুরা সোশ্যাল সার্ভিসের চেহারা পাল্টিয়ে যাবে। সেই প্রত্যাশায় থাকলাম। জি, আপনার অনুমতি নিয়ে বলতে চাচ্ছিলাম যে আসলে আমি শুরুতে একটা কথা বলছি, সমন্বয়, এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে খুব মনে করি। আমরা আসলে এই যে আপনি পুরো স্ট্রাকচারটার কথা বলেন, যেখানে শুধু স্বাস্থ্য না, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে আসলে একটু শিক্ষা দেওয়া উচিত, স্বাস্থ্য শিক্ষা, যেটা আসলে বলে যে শুধু হাত ধো, স্যানিটারি তা না, এই হেলথ ফিনান্সের বিষয়টাও তাদেরকে একটু জানানো উচিত যে তুমি যদি এই টাকাটা জমাও তাহলে ভবিষ্যতে তোমার এতখানি লাভ হবে। এই যে আমরা বলছি যে টাকাটা একটা ইনভেস্টমেন্ট, তৌফিক অনেকবার বলছেন যে হ্যাঁ এটা আসলে একটা ইনভেস্টমেন্ট, এটা আমরা বুঝি না, আমরা মনে করি আগে থেকে খরচা কেন করে রাখবো, প্রিপেড মোবাইল ছাড়া অন্য কোথাও দেবো না, কারণ আমি জানি মাস শেষে এতগুলো ফোন আমি করে ফেলবো। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে এই প্রত্যেকটা মানুষকে বোঝানো, এই হেলথ লিটারেসি বা হেলথ এডুকেশনের উপর আসলে অনেক বেশি জোর দেওয়া উচিত। শুধুমাত্র স্পেসিফিক কিছু বিহেভিয়ারের বা হেলথ বিহেভিয়ারের কথা না, যে হাত ধোয়া, দাঁত ব্রাশ করা, তা না, পুরো স্বাস্থ্যটার জন্য। এবং সেজন্য যদি আমরা লং টার্মে কোনো স্ট্র্যাটেজি নেই, কথার কথা আমরা যদি স্কুলের বাচ্চাদেরকেই শুরু করি, একটা জেনারেশন পরে গিয়ে আমরা আসলে রেজাল্ট পাবো, সেটা একটা খুব, মানে আমার কাছে মনে হয় একটা ভালো এবং সেখানে কিন্তু মিডিয়ার
অবশ্যই বড় ভূমিকা ভূমিকা বড় রয়েছে ভূমিকা এবং রয়েছে। এই জন্য Public বলা service হয় broadcasting, হ্যাঁ exactly. যেটা বলা হয় যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ যদি করতে হয় ইউনিভার্সাল হেলথ কাভারেজ কিন্তু শুধু স্বাস্থ্য সেক্টর একা পারে না। কারণ উনি আপনি বললেন তো যে হেলথ বাজেট কিন্তু শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় হেলথ সার্ভিস দেয় না, আরো 9টা মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট, পুলিশ, মিনিস্ট্রি অফ ডিফেন্স, সোশ্যাল ওয়েলফেয়ার, মহিলা ও শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়, অনেক মন্ত্রণালয়ের সার্ভিস রয়েছে। আমরা আরেকটা কাজ করেছিলাম হেলথ ইকোনমিক্স ইউনিট থেকে, আমরা গভর্নমেন্টের 139টা পলিসি স্ট্র্যাটেজি বিশ্লেষণ করলাম, অ্যানালিসিস করলাম, দেখলাম সেখানে কোনো না কোনোভাবে হেলথের সঙ্গে রিলেশনশিপ রয়েছে। কারণ কৃষি মন্ত্রণালয় যে সোর্স অফ নিউট্রিশন আমাদের জন্য অনুকূল, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, খাদ্য মন্ত্রণালয়, ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, সেখানে কি আমার কিন্তু প্রতিকূল অবস্থা তৈরি করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার হেলথের পরে চাপ হয়ে হচ্ছে। যাচ্ছে। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, অবশ্যই এটা কিন্তু খুব জলবায়ু। বেশি জলবায়ু, হ্যাঁ। মানে সব মিনিস্ট্রির সঙ্গে কোঅর্ডিনেশন, এই যে ওয়ান হেলথ ইনিশিয়েটিভ বা একটা হেলথের জন্য এই বড় কোঅর্ডিনেশন বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে একটা বড় কাজ যদি করা যায়। করা যায়। নাতাশা, আপনার কাছে আরেকটা বিষয় জানার ইচ্ছে, একটা কথা বলা হচ্ছে যে ইউএসসি বাস্তবায়নের বড় বাধা অদক্ষ স্বাস্থ্যকর্মী। কেউ কেউ বলে যে স্বাস্থ্য জনবলের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানের 94% আসলে অদক্ষ। আরেকটা হলো এদের স্বাস্থ্যকর্মীদেরকে তো গ্রামাঞ্চলে ধরেই রাখা যাচ্ছে না, তো এই বাস্তবতায় কিভাবে সম্ভব? এখানে ওই একই, আমরা আসলে একটু উপর থেকেই মনিটরিং বা রেগুলেশন এগুলো জোর দিতে হবে, সরকারকে দিতে হবে। 10,000 জনে 3.8 ডক্টর, আর নার্স তো আরো কম, প্রতি মনে হয় এখন অনেক বেড়েছে, আচ্ছা। আরো কিন্তু অদক্ষতা, হ্যাঁ, অদক্ষতার জন্য যেটা হচ্ছে কি, আমি যতটুকু জানি যে গ্রামে যদি কাউকে পোস্টিং করা হয় সেই ট্রেনিংটা, বা কেউ যদি নিজে গ্রামে কোথাও যে কাজ করে সেই ট্রেনিংটা কাউন্ট করা হয় না। ফলে সবাই একটু শহর কেন্দ্রিক একটা কোথাও কাজ করতে যায় যেখানে তার ট্রেনিং কাউন্ট হবে, কিন্তু শহরে তার ক্যারিয়ারের জন্য এটা কাউন্ট হবে আমাদের এডুকেশন সিস্টেমেই, আমাদের এডুকেশন সিস্টেমটা খুবই এলিটিস্ট, মানে মেডিকেল এডুকেশন সিস্টেমটা, যে একটা যে ডাক্তারি পড়বে তাকে সবসময় তার মাথায় ধরো ইউ আর এ ক্রিম অফ দ্য সোসাইটি এবং তুমি ওই লেভেলটাকেই সার্ভিসটা দিবা, এরকম একটা চিন্তাধারা আমাদের মাথার মধ্যে গেঁথে দেওয়া হয়। বিশেষজ্ঞ হবা। হ্যাঁ, বিশেষজ্ঞ হবা। এবং কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে, অর্থাৎ মেডিকেল এডুকেশন সিস্টেমে একটা মানে ভাইটাল একটা রিফর্ম হওয়া দরকার, যেখানে সে স্বাস্থ্যসেবাটা যে একটা দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবাও যে তার মানে তার ইয়ের মধ্যে পড়ে, সেটা শিক্ষা শুধু না, স্বাস্থ্য পরিষেবা পুরোটাই reform। সেই ক্ষেত্রে ওই যে ওরকম হওয়ার ফলে সবাই এক কেন্দ্রিক থাকতে চায় শহরে। আবার কিছু কিছু জায়গা আছে যে মেডিকেল কলেজে বা প্রাইভেট সেক্টরের মেডিকেল কলেজগুলোতে আছে, সেখানে স্টুডেন্টরা একদম এমবিবিএস লেভেলের স্টুডেন্টরা পেশেন্টের গায়ে হাত দেওয়ারও সুযোগ পায় না, কারণ ওখানে অনেক রিচ পিপল আসে যারা চায় না আমাকে কোনো রকম এক্সপেরিমেন্টের মধ্যে যে আমার লিভার বারবার কেন পালপেট করা হবে, গায়ে কেন, এই ক্ষেত্রেও কিছুটা অদক্ষতা একদম শুরু থেকেই তৈরি হয়, গোড়া থেকে এই জিনিসটা রয়ে যায়। আর ওই যে একটা অনীহা থেকে যে নার্সিং আমাদের আসলে অনেক বেশি দরকার, টেকনিশিয়ান অনেক বেশি দরকার, কিন্তু মানুষ নার্সিং সেবাটাকে এখনো কেন জানি না, আমাদের দেশের মানুষ কেমন যেন একটা চোখে দেখে। নার্স যে মানুষের সেবা করবে, তাকে পরিষ্কার করবে, তার স্যানিটেশনের বিষয়গুলোতে হেল্প করবে, তবে আমি একটু মনে করি এটা কি বদলাচ্ছে না? কিছুটা না, অনেকটাই বদলেছে, কিন্তু তারপর আমরা নার্সিং সংকটে আছি। এখন অনেকটাই বদলেছে আসলে নার্সিং এর জায়গাটায়, কারণ এখন নার্সিং এর ডক্টরেটও হয়, তো সুতরাং এখন নার্সিংটা আগের জায়গায় নেই। আমি মনে করি গত 10 বছর কিন্তু এটা একটা বাস্তবতা, উনি যেটা বলেছেন এটা একটা বাস্তবতা, হয়তো গ্রাম পর্যায়ে সেটার গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে না, সংখ্যাও অনেক বেড়েছে এখন ঢাকার। আমি একটু বলছি যে এখন অনেক হাসপাতালে আছে, আপনার দেখবেন আগে যেমন ছিল যে নার্স নাই, হয়তো একজন ডাক্তার বসে আছেন বা সাথে 2জন নার্স, রোগীদের কোথা থেকে কোথায় যাবেন। এখন অনেক ওয়ার্ডে গিয়ে দেখবেন যে দল বেঁধে নার্সরা বসে আছে। নার্স এবার নার্স দল বেঁধে নার্সরা বসে আছে, কিন্তু নার্সদের মোটিভেশন একটা ফ্যাক্টর, পোস্ট অপারেটিভ এবং পোস্ট ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট আমাদের এখানে সত্যি সত্যি একটা বড় আপনি যে জনবল ঘাটতির কথা বললেন, জনবল দিলেই হবে না, আপনি দক্ষতার কথাটা বলছেন, সেটা খুব জরুরি। দক্ষতা ওই কারণেই হয় না, আর এই যে ডাক্তাররা গ্রামে থাকতে চায় না, স্বাস্থ্যকর্মীরা গ্রামে থাকতে চায় না, এটা আসলে যে একদম যে শুরু থেকে এরকম একটা আপনার মানসিকতা এবং ওইখানে আমি একটু বাণিজ্যের জায়গাটা, প্রধানমন্ত্রী নিজে রিকোয়েস্ট করছেন, দেখলাম ওয়ার্নিং দিচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই একবারে কাজ হচ্ছে না তা না, কাজ হচ্ছে। তো এটার সঙ্গে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা দেখলে হবে না, এর সঙ্গে তার ক্যারিয়ারের বিষয়টা, তার চাকরির শর্ত, বিভিন্ন বিষয়গুলো সরকার কিন্তু দেখছে। বিশেষ করে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা অনেকটা ডাক্তার নির্ভর,
মানুষ প্রথমেই মনে করে আমার কিছু হয়েছে, ডাক্তার আমার কাছে ডাক্তার যাবে। লাগবে এবং একটা বড়ি লাগবে। এই যে ডাক্তার মডেল, মেডিকেল মডেলটা আসলে আমাদেরকে একটু একটু Rethink চ্যালেঞ্জিং করতে হবে। অবস্থায় ফেলে দিচ্ছে। একজন নার্স, একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার, বিশেষ করে আমরা যদি শ্রীলঙ্কা, যেটাকে মডেল বলা হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রিজের মডেল, সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা পুরাটা নির্ভর হলো মিডওয়াইফস এবং হেলথ ইন্সপেক্টর। এবং তাদেরকে তারা যেভাবে দেখে এবং তারা যে ক্ষমতা, যে দায়িত্ব নিয়ে কাজ করে, এদের পুরা স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি কিন্তু মিডওয়াইফস এবং হেলথ কিন্তু ইন্সপেক্টর। মিডওয়াইফারি ইনস্টিটিউট যেটা, সেটাও আপনারা রাজধানীতেই করলেন, সেটা আমরা বাইরে নিয়ে আমরা গেলেন না। ইনস্টিটিউট করতে অসুবিধা নেই। প্রাইভেট সেক্টরে Midwifery আছে অবশ্য, সারা প্রাইভেট দেশে- সেক্টরে হ্যাঁ, ব্র্যাক private থেকে অনেকগুলো বাইরে না, আছে, এখন খুলনা, বাইরে কক্সবাজার। গভর্নমেন্টের বিভিন্ন আছে, জায়গায়, গভর্নমেন্টের বিশেষ করে অনেকগুলো আছে। নার্সিং পেশাটা আমাদের দেশে কিন্তু এখন খুবই বিশেষ করে এই Flourish করছে। গভর্নমেন্টের সাপোর্টে তাদেরকে তাদেরকে মর্যাদা দেওয়া, তাদেরকে হায়ার এডুকেশন সুযোগ দেওয়া, সবকিছু মিলাই বেশ বেশ এগিয়েছে। এবং এটা যদি কন্টিনিউ করে, দেখা যাবে সংখ্যা এবং তাদের দক্ষতা, কনফিডেন্স সবকিছু বেড়ে যাবে। আমরা তো অনেক সমালোচনা করলাম বা চ্যালেঞ্জের কথা বললাম, সমাধান কি হতে পারে একটু আলোচনা করব, তবে একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক দেখছেন ৭১ গোল টেবিল, আরও একবার বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত ৭১ গোল টেবিলে। আমরা কথা বলছি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। শেষ পর্ব, তৌফিক মারুফ, আপনার কাছে আসছি। আপনি কিছুটা সংস্কারের কথা বলছিলেন, যে অ্যাপ্রোচটা সংস্কারের কথা, শিক্ষা, কিন্তু সামগ্রিক যদি সংস্কার চিন্তা করি, তাহলে আপনি কি ধরনের সংস্কার প্রস্তাব করবেন? আমাদের সংস্কারের ক্ষেত্রে 4টা লেভেলে আমি চিন্তা করি। একটা হচ্ছে যে আমার সংকটগুলো কোথায় আগে আমাকে